কি ব্যাপার বউ, এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছ? আমার সকালে কাজে যাওয়ার সময় হয়ে গেছে, আর তুমি এখনো ঘুম থেকে ওঠোনি? কখন নাস্তা বানাবে? আর আমি কাজে যাব না? আহা বাবা, মাত্র তো 9টা বাজে। এখনই তুমি আমাকে ডাকাডাকি শুরু করেছো। শান্তিতে যে একটু ঘুমোবো তারও কোনো উপায় নেই। শান্তিতে ঘুমাবো মানে? তুমি কি পড়ে পড়ে ঘুমানোর জন্য সংসার করতে এসেছো নাকি? এভাবে কতদিন চলবে বউ? তোমার শরীরের অবস্থা দেখেছো? আচ্ছা ঠিক আছে, ওইখানে খিচুড়ি রান্না করা আছে, গতকাল রাতের খিচুড়ি। এই খিচুড়ি খেয়ে আজকে কাজে যাও। 7 দিন ধরে শুধু খিচুড়ি খাচ্ছি। সকালে খিচুড়ি, দুপুরে খিচুড়ি, আর রাতেও খিচুড়ি। খিচুড়ি খেতে খেতে তো আমি পাগল হয়ে গেলাম। খিচুড়ি হলো পৃথিবীর সবচেয়ে সহজ রান্না। ডাল ভাত রান্না করার চেয়ে এই চাল আর ডাল মিশিয়ে রান্না করলে একদিকে যেমন সময় কম লাগে, অপরদিকে খরচও কম হয়। সারাদিন শুয়ে বসে থেকে শরীরটাকে কি বানিয়েছো একবার দেখো। এই স্বাস্থ্য নিয়ে তুমি তো বেশি দিন বাঁচতেই পারবে না, যে কোনো সময় মরে যাবে। নিজের ওজনটাকে একটু নিয়ন্ত্রণ করার চেষ্টা করো। আমার ওজন নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। তুমি তোমার নিজের চরকায় তেল দাও। মোটা হলো এক ধরনের আভিজাত্য। আগের দিন রাজা বাদশারা দেখতে না, তারা সবাই মোটা ছিল। যারা রোগা মানুষ, তারা হলো অসহায় এবং দরিদ্র। হে বিধাতা, জানি না তোমার এই কথার উত্তর কি হবে। আজকে যদি বাবা মার পছন্দে বিয়ে করতাম, তাহলে আমার কপালে এত দুঃখ থাকতো না। নিজে পছন্দ করে বিয়ে করাতেই তোমার মতো বউ কপালে জুটেছে। না পেলাম জীবনের শান্তি, না পেলাম সুখ। ঘ্যান ঘ্যান করো না, যাও তো। এবার তুমি তোমার কাজে যাও, আমি একটু ঘুমোবো। আসার সময় কিছু ডিম নিয়ে এসো। ডিম নিয়ে আসবো মানে? গতকালই তো গোটা কয়েকটা ডিম নিয়ে আসলাম। তুমি জানো না, প্রতিদিন আমার 4টা করে ডিম লাগে। 4টা ডিম না হলে আমার ঠিক পেট ভরে না। জানি না বিধাতা আমাকে আর কত কিছু দেখাবে। একজন মানুষ যে একসাথে 4টা করে ডিম খেতে পারে, সেটাই আমি জানতাম না। বড়লোক পরিবারের সন্তানেরা প্রতিদিন সকালবেলা 4টা ডিম দিয়ে নাস্তা করে। যারা গরিব, তারা না খেয়ে থাকে। আর একটা কথাও বলবে না, রাতের বেলায় আসার সময় ডিম নিয়ে আসবে। হাসান ভাই, ও হাসান ভাই, বাড়িতে আছেন? আপনার সাথে জরুরি কথা ছিল, দয়া করে বাইরে আসুন। আবার কে এসে ডাকতে শুরু করলো? জানি না এসব কোথা থেকে আসে। কি ব্যাপার, কাকে চাই আপনার? হাসান বাড়িতে নেই, ও কাজে গিয়েছে। আপনি পরে আসবেন। আপনি নিশ্চয়ই হাসানের বউ। আপনি আমার ভাবি হন। আপনার হাজবেন্ড আমার ছোটবেলার বন্ধু। আসলে অনেকদিন দেশের বাইরে ছিলাম, গতকাল ফিরেছি, তাই হাসানের সাথে দেখা করতে এলাম। আচ্ছা, কিন্তু হাসান তো এখন বাসায় নেই। আপনি না হয় পরে আসবেন। আচ্ছা ভাবি, কোথা থেকে যেন একটা বাজে গন্ধ আসছে মনে হয়। আপনার বাড়িতে ইঁদুর কিছু পড়ে মরে আছে? ইঁদুর কোথা থেকে আসবে? না না, আপনার কোথাও একটা ভুল হচ্ছে। ভাবি, আমার কেন জানি মনে হচ্ছে এই গন্ধটা আপনার গা থেকে আসছে। কিছু মনে করবেন না ভাবি, আমার অনুমান ভুল হতে পারে। একদম সঠিক ভাই। আসলে আমি নিয়মিত গোসল করি না, তাই আমার শরীর থেকে এমন বাজে গন্ধ বের হয়। মাসে 2-1 বার গোসল করেন মানে? কি বলছেন ভাবি? আরে ভাই, আপনি জানেন পৃথিবীতে পানির কত সমস্যা? প্রতিদিন গোসল করে পানি নষ্ট করার কোনো মানেই নেই। পৃথিবীতে এমন অনেক দেশ আছে যেখানে মানুষ নিয়মিত খাওয়ার পানি পায় না। আর আপনি কিনা গোসল করে এই পানি নষ্ট করতে চান? ভাবি, আপনাকে অনেক ধন্যবাদ এমন একটা তথ্য দেওয়ার জন্য। আসলে গন্ধে টিকতে পারছি না, আমি বরং চাই আরেকদিন আসবো। কি হয়েছে হাসান, মন খারাপ করে বসে আছিস? আসলে তোকে একটা কথা বলতে চেয়েছিলাম, কিছু মনে করিস না ভাই। কি হয়েছে আবার? নিশ্চয়ই আমার বউকে নিয়ে কোনো ঝামেলা হয়েছে। আসলে আমার বউয়ের ব্যাপারে অভিযোগ শুনতে শুনতে আমি ক্লান্ত হয়ে গেছি। বলিস না, সেদিন আমার বাড়িতে কাঁচামরিচ শেষ হয়ে গিয়েছিল। আমার বউ গিয়েছিল তোদের বাড়িতে কাঁচামরিচ চাওয়ার জন্য।
তারপর যখন ঘরে ঢুকে গেল, দেখতে পেল ঘর পর্যন্ত আগোছালো, চারিদিকে ময়লা আবর্জনা ভরা, আর তোর বউয়ের শরীর থেকে প্রচণ্ড দুর্গন্ধ আসছিল। তুই আমার বন্ধু মানুষ, তোকে মনে দুঃখের কথা আর কি বলবো ভাই। আমার বউ মাসে 2-1 বার গোসল করে। নিয়মিত গোসল না করার কারণে ওর গা থেকে বাজে গন্ধ বের হয়। কি কষ্ট করে সংসার করছি তা তোকে বোঝাতে পারবো না। তোর বউ আসলে অনেক মোটা, আর এজন্য এত অলস। যদি কোনোভাবে তার ওজনটা কমানো যায় তাহলে সে হয়তো ঠিক হয়ে যাবে। আমি কিভাবে কি করব কিছুই বুঝতে পারছি না। ও তো আমার কোনো কথাই শোনে না। কাজ করা তো দূরের কথা, আর এভাবে শুয়ে থাকতে থাকতে ওর ওজন এতটাই বেড়ে গেছে। তুই আমাকে 1 মাস সময় দে, এমন কিছু কাজ করব তোর বউয়ের ওজন একেবারেই কমে যাবে। তুই যদি আমার বউয়ের ওজন আর আলসেমি দূর করতে পারিস তাহলে তুই যা চাইবি তোকে তাই দেব। আমাকে তোর কিছুই দিতে হবে না, তুই শুধু আমার পাশে থাকিস। ভাবি, ও ভাবি, বাড়িতে আছেন? ও হাসান ভাই, এতদিন পর হঠাৎ করে আমাদের বাড়ি? তা কি ব্যাপার? শুনুন, আগেই বলে নিচ্ছি, আমি আপনার জন্য নাস্তা বানাতে পারবো না। আমার শরীর একদম ভালো নেই। আপনাকে একটা খবর দিতে এলাম। আপনি তো সারাদিন ঘুমান। আপনি কি জানেন আপনার স্বামী অন্য একজনকে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে? কি বলছেন কি ভাই? এ কি করে সম্ভব? না না, আমি বিশ্বাস করি না। হাসান কখনোই আমার সাথে এই ধরনের কাজ করতে পারে না। সে আমাকে অনেক ভালোবাসে। আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে আমাদের গ্রামের ওপারে যে বটগাছ আছে সেখানে প্রতিদিন সকালবেলা হাসান আর ওই মেয়ে দেখা করে। আপনি গিয়ে দেখতে পারেন। কিন্তু ওই জায়গা এখান থেকে 5 কিলোমিটার দূরে। এত দূরে আমি কি করে যাব? কি করবেন ভাবি? নিজের সংসার বাঁচানোর জন্য তো এটুকু আপনাকে করতে হবে। আপনি প্রতিদিন সেই বটগাছ পর্যন্ত গিয়ে খোঁজ নিয়ে আসবেন আপনার স্বামী ওই মেয়ের সাথে দেখা করে কিনা। কিন্তু ওসব কেন করছে শ্যামল ভাই? আমি তো সেটাই বুঝতে পারছি না। সেদিন আপনার নামে আমার কাছে অনেক আজেবাজে কথা বলেছে। আপনি নাকি নিয়মিত গোসল করেন না, ঠিকমতো রান্না বান্না করেন না, আর তাই সে আরেকটা বিয়ে করবে। ঈশ্বর, আজকে আমার ভুলের জন্যই আমার সংসার হাতছাড়া হতে চলেছে। কিন্তু মনে রাখবেন, আগে আপনাকে ওকে আর ওই মেয়েকে হাতে নাতে ধরতে হবে, তারপর আমরা ওদের বিচার করব। যে করেই হোক, আমাকে ওকে আর ওই মেয়েকে একসাথে ধরতেই হবে। হাঁটতে অনেক কষ্ট হচ্ছে। কত বছর হয়ে গেল এভাবে হাঁটি না। ওজন পর্যন্ত অনেক বেড়ে গিয়েছে। মনে হয় সতর্ক হয়ে গিয়েছে, আর তাই আজ ওই মেয়ের সাথে দেখা করতে আসেনি। সমস্যা নেই, আগামীকাল আমি আবার আসব। এখন বাড়িতে ফিরে যাই। ও বউ, সকালবেলা তুমি কোথায় গিয়েছিলে? তোমাকে দেখে তো আমি খুব অবাক হয়ে গিয়েছি। এরকম দৃশ্য কখনো দেখিনি। তুমি বিছানা ছেড়ে এত ভোরে উঠেছো? এখন থেকে নিয়মিত সকালে আমি বিছানা ছেড়েই উঠব। আমি আমার স্বামীর অনেক যত্ন নিব। তুমি একটু এখানে বসো, আমি গোসল করে আসি, তারপর তোমার জন্য রান্না করব। আর সূর্য কোন দিকে উঠেছে? তুমি আমার জন্য রান্না করবে? এ কি করে সম্ভব? এখন থেকে আমি তোমার জন্য নিয়মিত রান্না করব, আর প্রতিদিন গোসল করব। আমার গায়ে যেন আর কোনো গন্ধ না থাকে। বাড়িতে গিয়ে তুই আমার বউকে এসব কি বলেছিস? যাক, একদিক দিয়ে ভালোই হয়েছে। ওষুধ খুব ভালোভাবে কাজে লেগেছে। আমার স্ত্রী একেবারে সোজা হয়ে গেছে। আর সকালবেলা মনে হয় ওই বটগাছের কাছে আমাকে খুঁজতে গিয়েছিল। আহ আহ আহ, বলেছিলাম না, তোর বউকে ঠিক করা আমার মাত্র একদিনের কাজ। যাই হোক, বেচারিকে আর কষ্ট দিস না। সে তো এখন নিয়মিত গোসল করে আর রান্না বান্না করে। তুই আমার অনেক উপকার করলি, কিন্তু এখন কি করব? আমাকে একটু বুদ্ধি দে। কি করব মানে? আমরা দুই বন্ধু মিলে তোর বাড়িতে যাব,
আর ভাবির কাছে মিথ্যা বলার জন্য ক্ষমা চাইবো। এত কিছুর পরেও চিন্তা করে দেখ, আমার মোটা বউ আমাকে ঠিক কতটা ভালোবাসে, আমার জন্য ঠিক কতটা ভাবে। যখনই শুনেছি আমি অন্য কাউকে বিয়ে করতে চাইছি, তখনই আমার জন্য পাগল হয়ে গেছে। এটা তুই একদম ঠিক বলেছিস। চল, দেরি করা উচিত হবে না। ভাবিকে আমরা আর কষ্ট দেব না। ভাবি, আমরা আপনার সাথে মজা করেছি। আসলে ওর কোনো মেয়ের সাথে সম্পর্ক নেই। আপনি যেন ওজন নিয়ন্ত্রণে আনেন, তাই সংসারের প্রতি যত্নশীল হন, আর এজন্য বানিয়ে বানিয়ে এগুলো বলেছি। ভাই, আপনার উপর কোনো অভিমান নেই। আপনি যা করেছেন একদম ঠিক করেছেন। আসলে আমি অনেক বেশি উদাসী হয়ে গিয়েছিলাম। আমার আরো স্বামীর প্রতি যত্নশীল হওয়া উচিত ছিল। ঠিক আছে, এখন তবে আপনার নিজেদের মধ্যে মান অভিমান শেষ করুন। আমি বরং যাই। এই পৃথিবীতে সবচেয়ে দুঃখী মানুষ হচ্ছে যাদের বাবা মা নেই। আর যদি আমার বাবা মা বেঁচে থাকতো, আমাকে এত কষ্ট করতে হতো না। এই যে মেয়ে, এখানে বসে কান্নাকাটি কেন করছো বলো তো? এই ভর দুপুরে মানুষ তো বাইরে বের হচ্ছে না, আর তুমি গাছের নিচে বসে আছো। আমার দুঃখের কোনো শেষ নেই গো। আমি অনেক দুঃখী মানুষ। আমার বাবা মা খুব ছোটবেলায় মারা যান। এর সাথে সাথে মাকেও হারিয়েছি। ঘরে আমার সৎ মা, সেও আমাকে অনেক অত্যাচার করে। অত্যাচার করবে, এটাই স্বাভাবিক। সৎমা কখনো আপন মা হয় না। এখনই যাও, বাড়িতে যাও। বাড়িতে যাব না ভাবছি গো গাছ। আর জানো, আমার সৎ মা অনেক মজার মজার পিঠা বানিয়েছে, কিন্তু একটা পিঠাও আমাকে খেতে দিল না। ও আচ্ছা, পিঠা খেতে তাহলে তুমি অনেক ভালোবাসো, তাই না? এখানে একটু বসো। আমি আমার গাছ থেকে তোমাকে কিছু রঙিন পিঠা দিচ্ছি। এগুলো আপাতত খেয়ে নাও। তোমার দেওয়া জিনিস আমি কেন নেব বলো? আমার পিঠার প্রয়োজন নেই। প্রয়োজন থাকবে না কেন? তুমি তো পিঠা খেতে অনেক ভালোবাসো। কোনো চিন্তা নেই, এই পিঠাগুলো তুমি খাও এবং বাড়িতে নিয়ে যাও। তার বলতে, এই পিঠা যদি একবার বাড়িতে নিয়ে যাই, তাহলে আমার মা আমাকে হাজারটা প্রশ্ন করবে। এর চেয়ে বরং এই পিঠাগুলো আমি এখানে বসে বসে খেয়ে শেষ করি। যেমন তোমার ইচ্ছে, তুমি ঠিক যেমনটা চাইবে তেমনই হবে। আরে বাহ, এই পিঠাগুলো তো দারুণ খেতে, অনেক সুস্বাদু। আচ্ছা গাছ, এই রঙিন পিঠাগুলো কি করে তৈরি হলো? তুমি কি আমাকে উপায়গুলো বলতে পারো? তাহলে আমিও মাঝে মাঝে বাড়িতে পিঠা বানাতাম। তা এক আজব মন্ত্র। আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি এই মন্ত্র। এই মন্ত্র বলেই তুমি পিঠা তৈরি করতে পারবে। ঠিক আছে, শিখিয়ে দাও, দেখি ঈশ্বর তোমার কৃপা করুন। রতন, আমার লক্ষ্মী সোনা বাবা, কোথায় গেলি? আয় মা, তোর জন্য অনেক মজার মজার পিঠা বানিয়েছি। তুই তো কয়েকদিন ধরে বায়না ধরেছিলি পিঠা খাবি বলে। আরে বাহ, আরে বাহ, কি মজার মজার পিঠা! এরকম লোভনীয় পিঠা এর আগে কখনোই খাইনি। তাড়াতাড়ি খা বাবা, তা না হলে তোর হাবাতে ছোট বোন আবার চলে আসবে। পিঠার ভাগ দিতে হবে তাকে। আচ্ছা মা, বলো তো, তুমি শুধু শুধু কেন ওকে বাড়ি রেখেছো? বাবা তো মরে গেছে, আর ওর মা তো ওর জন্মের সময় মরে গেছে। ওকে শুধু শুধু বাড়িতে রেখে কি লাভ? এর চেয়ে ওকে ধাক্কা দিয়ে বের করে দাও। বাড়িতে কি আর সাধে রেখেছি বাবা? আমাদের তো আয় রোজগার করার কেউ নেই। তুই এখনো অনেক ছোট। তাছাড়া তোকে আমি খুব ভালো করে পড়াশোনা শেখাচ্ছি। ও যদি বাইরে কাজ না করে, তাহলে আমাদের সংসারটা চলবে কি করে? তুমি ঠিকই বলেছ, কিন্তু আর কয়েকটা বছর পর যখন আমি বড় হয়ে যাব, তখন ওকে আর এ বাড়িতে থাকতে দেব না। হা 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 হা।
এই না হলে আমার ছেলে। সতীনের মেয়ের সাথে সংসার করতে কার ভালো লাগে বল? কিন্তু আমি তো নিরুপায়, কিছুই করার নেই। ওমা, আজকে পিঠার গন্ধ পাচ্ছি। পিঠা বানিয়েছো বুঝি? আমাকে দাও না, একটু পিঠা খেয়ে দেখি। এখানে কি করছিস? আজকে না তোর মাইনে পাওয়ার কথা, টাকাটা আমার কাছে দে। আজকে আমি মাইনে পেয়েছি। যে দোকানে কাজ করি সেই দোকানে আজকে আমাকে টাকা দিয়েছে। নাও মা, টাকাগুলো গুনে রাখো, পুরো টাকাটাই আছে। আমি শুধু 500 টাকা নিয়েছি। 500 টাকা নিয়েছিস মানে? কি বলছিস? তুই 500 টাকা দিয়ে কি করবি? মা, আমার পরনের জামাটা একদম ছিঁড়ে গিয়েছে, আর তাই 500 টাকা নিয়ে একটা নতুন জামা বানাতে দিয়েছি। তোর সাহস তো কম নয়। আমার অনুমতি ছাড়া 500 টাকা নিয়ে তুই জামা বানাতে দিয়ে দিলি? বলি, টাকা কি গাছে ধরে? মা, সারা মাস এই সংসারের জন্য খেটে মরি, আমার পরনের জামাটা একদম ছিঁড়ে গিয়েছে। গ্রামবাসীরা আমাকে নিয়ে হাসাহাসি করে, আর তাই তো একটা নতুন জামা বানাতে দিলাম। আমার রতনের স্কুলের বেতন দিতে হবে, সেটাই দিতে পারছি না, আর তুই কিনা তোর জন্য নতুন জামা বানাতে দিয়েছিস। আচ্ছা বোন মিলি, তোমার মাথায় কি বুদ্ধি শুদ্ধি বলতে কিছু নেই? এমনিতে আমাদের অভাবের সংসার, তুমি যে টাকা রোজগার করো তাই দিয়েই সংসার চলে। আর এই টাকাগুলো তুমি তোমার ব্যক্তিগত প্রয়োজনে খরচ করে ফেলো, তাহলে আমরা খাবো কি? আচ্ছা ঠিক আছে ভাই, আমার ভুল হয়ে গিয়েছে। এখনই আমি দোকান থেকে টাকাগুলো নিয়ে আসছি। আমাকে কিছু খেতে দাও মা, সারাদিন কিছু খাইনি। কয়টা পিঠা খেয়ে দেখি কেমন বানিয়েছো। তোর মাথাটা খারাপ হয়ে গিয়েছে নাকি? এই পিঠাগুলো আমি আমার ছেলে রতনের জন্য বানিয়েছি, তোকে কেন দেব? যা, ভাগ এখান থেকে। যাক, তুই এসেছিস। তা না হলে আজকে রাতে আমি তোকে বাড়িতে ডাকতে যেতাম। আসলে তোকে কিছু জরুরি কথা বলার ছিল। কি কথা ফজর ভাই, হয়েছে কি? আমি ঠিক করেছি শহরে একটা বড় দোকান দিব, আর এই দোকানটা বিক্রি করে চলে যাচ্ছি। আগামী মাস থেকে তোর আর আসতে হবে না। দেখলেন তো, আমার ভাগ্যটাই খারাপ। যখন আপনার দোকানে একটু ভালো করে কাজ করেছিলাম, ঠিক তখনই আপনি এখান থেকে চলে যাচ্ছেন। জানি না আমার সংসার এখন কি করে চলবে। অন্যের দোকানে আর কত কাজ করবি? এবার নিজেই একটা কিছু কর। কি করব কিছুই বুঝতে পারছি না। সংসারের কারণে পড়াশোনাও করতে পারিনি। সম্বল বলতে রয়েছে মায়ের দুখানা বালা। ওমা, অনেক খারাপ একটা খবর আছে। আমি যে দোকানে কাজ করতাম সে দোকান নাকি বন্ধ হয়ে যাচ্ছে। তোকে আর আমি বসে বসে খাওয়াবো না। তোর যদি কাজ চলে যায় তাহলে তুই আর এই বাড়িতে কি করবি? আজকে তুই এই বাড়ি থেকে বের হয়ে যা। বাড়ি থেকে বের হয়ে যাব মানে? তুমি এসব কি বলছো মা? এটা তো আমারও বাড়ি, আমার বাবার ভিটা। এ বাড়ি ছেড়ে আমি কোথায় যাব? আমি তোকে আর পালতে পারবো না। তোকে বসে বসে খাওয়ানো আমার পক্ষে সম্ভব না। মা, আমি তো তোমাকে নিজের মা হিসেবেই মনে করেছি। আমি এতদিন যাই করেছি সব কিছু তোমার হাতে তুলে দিয়েছি, আর আজকেই বিপদের দিনে তুমি আমাকে বাড়ি থেকে বের করে দিতে পারলে? মনে রেখো, সৃষ্টিকর্তা কখন কাকে কোথায় নিয়ে যায় কেউ বলতে পারে না। তোর সাহস তো কম না, তুই আমাকে অভিশাপ দিচ্ছিস নাকি? এতদিন খাওয়ালাম পড়ালাম, এটাই তোর বাপের ভাগ্য। এরপর তুমি আমাকে কত অপমান করেছো। আমি কোনোদিন তোমার মুখের উপর একটা কথাও বলিনি, কিন্তু আজকে তুমি যে কাজটা করলে এটা আমি কোনোদিন ভুলবো না। তোর সাথে কথা বলে সময় নষ্ট করার মতো সময় আর হাতে নেই। আপদ বিদায় করেছি, ওর নাকি কাজ চলে গিয়েছে। ওকে বসিয়ে বসিয়ে কেন খাওয়াবো বলতো? একদম ঠিক কাজ করছো। ওকে বাড়ি থেকে বের করে দেওয়াতে আমি অনেক খুশি হয়েছি।
এখন থেকে সবকিছু শুধু তোমার আর আমার। তুই ঠিকই বলেছিস। অপদার্থ একটা সংসারের আর একটা টাকাও দিতে পারবে না। ওকে এখানে রেখে আর কোনো লাভ নেই। আমি একটা জিনিস ভয় পাচ্ছি, যদি ওর অভিশাপ আমাদের লেগে যায় তাহলে তো অনেক বড় বিপদ হয়ে যাবে। আরে শুধু শুধুই তুই এত কিছু ভাবছিস। এসব অভিশাপ বলতে পৃথিবীতে কিছুই হয় না। আমরা সুখে শান্তিতেই থাকবো এবং দেখবি ওকে আর কখনো এখানে আসতে দেব না। রঙিন পিঠার গাছ, আজকে আমি অনেক বড় বিপদে পড়েছি। আমার সৎমা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। একদিক দিয়ে ভালোই হয়েছে, এখন তুমি মুক্ত এবং স্বাধীন। নতুন করে নিজের জীবন পুনরায় চালু করো। আমি তোমাকে যে পিঠার নিয়মগুলো শিখিয়ে দিয়েছি এগুলো ভালো করে তৈরি করে বাজারে বিক্রি করো। এতে করে তোমার জীবনে আর কোনো দুঃখ কষ্ট কিছুই থাকবে না। তাহলে আমি হয়তো জীবনে আর কিছুই করতে পারতাম না। যাই, একটা দোকান নেওয়ার চেষ্টা করি। সব সময় ব্যবসার সততা অবলম্বন করবে, তাহলে পৃথিবীতে আর কোথাও তুমি আটকাবে না। আমি তোমাকে যে পিঠাগুলো বানানো শিখিয়েছি ওগুলোই দোকানে বিক্রি করবে। তুমি আমাকে যে উপদেশ দিয়েছো আমি তা অক্ষরে অক্ষরে মানার চেষ্টা করব। এই দোকানের নাম হবে তোমার নামে, রঙিন পিঠার দোকান। এই যে বাবা, আমাকে একটু কিছু খেতে দেবেন? ক্ষুধায় আমার প্রাণ যায় যায় অবস্থা। এই বৃদ্ধ মানুষটাকে একটু সাহায্য করুন। আরে মা, তুমি এখানে? কি অবস্থা হয়েছে তোমার? তুমি এভাবে ভিক্ষে করে কেন বেড়াচ্ছ মা? কে তুই? আমাকে মা বলে কেন ডাকছিস রে বাবা? তুমি আমাকে চিনতে পারছো না মা? আমি তোমার মেয়ে মিলি। একদিন তুমি আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলে, আর তাই তো আজকে আমি এই জায়গায় পৌঁছাতে পেরেছি। যাক, ভালোই হলো। মৃত্যুর আগে একবার তোর সাথে দেখা হয়ে গেল। তোর উপর যে পাপ আমি করেছিলাম তার প্রায়শ্চিত্ত আমাকে সারা জীবন ধরে করতে হয়েছে। আমার একমাত্র ছেলে রতন আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। সে এখন তার স্ত্রী নিয়ে সুখে সংসার করছে। আজকে আমাকে দেখাশোনা করার মতো এই পৃথিবীতে আর কেউ নেই। আমি এই বাড়ি বাড়িতে ভিক্ষা করে বেড়াই। নিয়তির খেলা বড়ই অদ্ভুত মা। তবে তুমি কোনো চিন্তা করো না। তুমি আমাকে দেখোনি, কিন্তু আমি তোমাকে খালি হাতে ফিরিয়ে দেব না। আজকে থেকে তুমি আমার বাড়িতে আমার সাথে থাকবে। বাকিটা জীবন আমি তোমাকেই দেখাশোনা করব। তুই ভালো থাকিস। আমি তোর সাথে যেতে পারবো না। আমার শরীরে একটা মরণঘাতী অসুখ হয়েছে, এটা ছোঁয়াচে। আমি চাই না আমার জন্য তোর পরিবারের কোনো ক্ষতি হোক। আমি চললাম। তোর রঙিন পিঠার দোকান আরো বড় হোক। এই যে বউ, কোথায় গেলে? এদিকে এসো। বাজারে যাচ্ছি, কিছু লাগলে বলে দাও। আগামী কয়েকদিন বাজারে যেতে পারবো না, শরীরটা বিশেষ একটা ভালো না। ঘরে একজন নয়, দুজন নয়, 4-5 জন ছোট ছোট ছেলে মেয়ে। এদের খাবারের জিনিস কিনতে কিনতেই সারা মাসে সব টাকা ফুরিয়ে যায়। আপনি বরং বেশি করে একটু শাকসবজি আনবেন, বাচ্চাগুলো যেন ঠিকমতো খেতে পারে। আচ্ছা বাবা, ঠিক আছে, তা না হয় আনা যাবে। আগে বলো অন্য কিছু লাগবে কিনা। বড় দেখে একটা চুলা কিনে আনবেন। চুলা বড় হলে রান্না করতে সুবিধা। তোমার খালি আজে বাজে আবদার। এমনিতেই হাতে টাকা পয়সা নেই, আর কিনা বড় দেখে মাটির চুলা কিনতে বলছো? একটা মাটির চুলার দাম কত হয় তোমার জানা আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে অন্যান্য জিনিসপত্রগুলো নিয়ে তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসুন। এরপর আলী বাজার করতে চলে যাবে। রবি, মিলি, শোভন, অজিত, তোরা কোথায় গেলি? তাড়াতাড়ি এদিকে আয়, একটা কাজে তোদেরকে একটা জায়গায় পাঠাবো।
হয়েছে মা? তাড়াতাড়ি বলো। আগে বলে নিচ্ছি, এখন কিন্তু আমি কোনো কাজ করতে পারবো না। আমি আমার বন্ধুদের সাথে মাছ ধরতে যাব। নিকুচি করেছে তোর মাছ ধরা। সংসারে কোনো কাজকর্মে তোকে পাওয়াই যায় না। যা, তোরা 4 ভাই বোন মিলে জঙ্গল থেকে কাঠ কুড়িয়ে নিয়ে আয়। তোরা এলে আমি রান্না চড়াবো। তোর বাবাকে বললাম একটা বড় চুলা কিনে আনতে, সে তো তা কিনতেই রাজি নয়। আমাকে সেই ছোট চুলায় রান্না করতে হবে। ঠিক আছে মা, তুমি কোনো চিন্তা করো না। আমরা 4 ভাই বোন তো আছি তোমার পাশে। আমরা এখনই গিয়ে জঙ্গল থেকে লাকড়ি আনছি। এজন্যই বলে, ছেলে থাকার চেয়ে মেয়ে থাকা অনেক ভালো। আমার মেয়েই ঠিক আমার কষ্টটা বুঝতে পেরেছে, আর তাই তাকে বলার আগেই রাজি হয়ে গিয়েছে। যা, আর দেরি করিস না, সবাই মিলে জঙ্গলে যা। আগ বাড়িয়ে তোকে এত বড় মাতবড়ি কে করতে বলছে বলতো? সব সময় শুধু মায়ের চোখে ভালো সাজা। কেন দিদির সাথে খারাপ ব্যবহার করছো তোমরা? দিদি তো ভালোর জন্যই বলছে। আমরা যদি লাকড়ি না নিয়ে বাড়ি ফিরি তাহলে মা রান্না করবে কিভাবে? কে কোথায় আছিস? একটু আমাকে সাহায্য কর। তৃষ্ণায় আমার প্রাণটা বেরিয়ে গেল। আরে কি গরম পড়েছে! চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল, কোথাও এক ফোঁটা পানি নেই। এই দিদি দেখ, বুড়িমা পানির জন্য কান্নাকাটি করছে। বেচারির বোধে হয় অনেক গরম লেগেছে। আমাদের সাথে তো পানি রয়েছে, চল আমরা একটু পানি দিয়ে তাকে সাহায্য করি। জঙ্গলের মধ্যে কি করছো বুড়িমা? আর তোমার সাথে এত চুলা কেন? আর বলিস না, আমি এক হতভাগ্য মানুষ। এই চুলাগুলো বিক্রি করেই আমার সংসার চালাই। আর জঙ্গলের মধ্য দিয়ে হাঁটার সময় প্রচন্ড শরীর খারাপ লাগছিল। পানির জন্য তৃষ্ণায় বুকটা একেবারে ফেটে যাচ্ছিল, আর তাই বসে একটু বিশ্রাম নিচ্ছিলাম। আমাদের সাথে পানি রয়েছে, এই পানিটা আপাতত খেয়ে নাও। তোরা খুব ভালো ছেলে মেয়ে, তোদেরকে আমি একটা চুলা দিলাম, এটা তোরা বাড়িতে নিয়ে যা। দেখিস তো চুলাটা কতটুকু বড়। তোর বাবা মা দেখলে অনেক খুশি হবে। তোরা আমাকে কত বড় সাহায্য করলি। তোরা না থাকলে আজকে আমি এই জঙ্গলের মধ্যে তৃষ্ণায় মরেই যেতাম। তুমিও মানুষ, আমিও মানুষ। আমাদের দায়িত্ব হলো তোমাকে সাহায্য করা। এজন্য তোমাকে কিছুই দিতে হবে না, তুমি শুধু আমাদের জন্য দোয়া করো। এ মেয়ে তো খুব পাকা পাকা কথা বলে। তোদেরকে বলছি যখন, চুলাটা নিয়ে যা। আমি তোদেরকে প্রাণ থেকে আশীর্বাদ করি। আচ্ছা বুড়িমা, তুমি কোনো চিন্তা করো না। আবার যদি কখনো দেখা হয় তোমাকে আরো মজার মজার খাবার খাওয়াবো। এখন তবে আমরা আসি, অনেক দেরি হয়ে গিয়েছে। এখন এই রাক্ষসের চুলার সাথে সাথে আমিও তোদের বাড়িতে পৌঁছে যাব, আর তোদেরকে সবাইকে এই চুলার মধ্যে বন্দি করব। ওমা, কোথায় গেলে? আশ্চর্য ঘটনার কথা শুনে যাও। জঙ্গলের মধ্য দিয়ে যখন আমরা হাঁটছিলাম তখন হঠাৎ করেই দেখতে পাই একটা বুড়িমা বসে আছে। পানির জন্য অনেক তৃষ্ণা পেয়েছিল, আর তাই সে আমাদের কাছে পানি চাইলো। মিলি যখন তাকে পানি দিল তখন সে খুশি হয়ে এই বড় মাটির চুলাটা আমাদের উপহার দিল। ছি ছি, তোরা কেমন ধারা ছেলে মেয়ে বলতো? একটা মানুষকে সাহায্য করছিস আর তার বিনিময়ে তোরা চেয়ে কিনা একটা চুলা নিয়ে এলি। তোমার সবকিছুতে শুধুমাত্র ভুল বোঝা। আমরা চেয়ে নিয়ে আসবো কি? তিনি নিজেই তো চুলা দিতে রাজি হলেন। একদিক দিয়ে ভালোই হলো। তোর বাবাকে সকালবেলা একটা চুলা কেনার কথা বলছিলাম, কিন্তু দাম বেশির কারণে চুলাটা কিনলো না। যাই হোক,
এই চুলাতে এখন আরাম করে রান্না করতে পারবো। তোরা এখন গোসল করে আয়, তোদের খাবার খেতে দেই। আমার কাছে আয়। কি ব্যাপার, হঠাৎ করে ঘুম ভেঙে গেল? মনে হচ্ছে কেউ একটা কথা বলছে। যাই তো দেখে আসি, এত রাতে রান্নাঘরে কে কি করছে। রান্নাঘরে তো মা নেই। এখানে এলে অনেক মজার মজার খাবার পাবি। এর ভেতরে রয়েছে মন্ডা সহ অনেক কিছু। মাটির চুলা, তুমি তো দেখি কথা বলতে পারো। কি ব্যাপার মাটির চুলা, তুমি কথা কোথা থেকে শিখলে? তোমার তো কথা বলতে পারার কথা না। আমি কোনো সাধারণ চুলা নই রে বোকা, আমি একটা মাটির চুলা। আয় আমার ভেতরে আয়, অনেক মজার মজার খাবার দেব তোকে। খুব মজা হয়েছে, এবার আমার ফাঁদে ঠিকই পা দিয়েছিস। আর এখান থেকে তুই বের হতে পারবি না। রাক্ষসী চুলা তোকে গিলে ফেলেছে। শোভন, এই শোভন, দেখি রবি যেন কোথায় চলে গেছে। আর রান্নাঘর থেকে কেমন একটা অদ্ভুত শব্দ আসছে। চল তো গিয়ে একবার দেখে আসি। কি যে বলো তুমি, রান্নাঘর থেকে আবার কি শব্দ করবে? মা আর মিলি তো কত আগেই শুয়ে পড়েছে, তোমার কোথাও ভুল হচ্ছে। রান্নাঘর থেকে ভয়ঙ্কর একটা আওয়াজ আসছে, মনে হচ্ছে চুলার ভেতর থেকে এই শব্দটা আসছে। এতক্ষণ দেরি করলি যে? সেই কখন থেকে তোদেরকে ডাকছি, তোদের তো ঘুমই ভাঙে না। তোর বড় ভাই তো আমার কাছে চলে এসেছে। এখন তোরা দুই ভাই আমার ভেতরে প্রবেশ কর। কত মজার মজার খাবার হয়েছে এই চুলার ভেতরে, তোরা যা চাইবি তাই পাবি। আরে ভাইয়া দেখো, মাটির চুলার কথা বলতে পারি। আমার আগে থেকেই কেন জানি না বুড়িমাকে দেখে সন্দেহ হয়েছিল। আমার সন্দেহ সত্যি প্রমাণিত হলো, এই বুড়ি কোনো সাধারণ বুড়ি নয়। আর এই চুলাটাও একটা জাদুর চুলা। আমার ভয় করছে, চল আগে মিলিকে ডেকে নিয়ে আসি। আমাদের সব ভাই বোনদের মধ্যে ওর বুদ্ধি সব থেকে বেশি। ও নিশ্চয়ই এরকম একটা সমাধান বের করতে পারবে। আমার কি হয়ে গেল রে? হে বিধাতা, তুমি আমাকে এই কোন পাপের শাস্তি দিলে? সকালবেলা ঘুম থেকে উঠে আমি আমার 3টা ছেলেকে খুঁজে পাচ্ছি না। ওরা কোথায় আছে, কেমন আছে, কিছুই বুঝতে পারছি না। ওমা, তুমি একদম কেঁদো না, আমি আমার ভাইকে খুঁজে বের করব। তবে আমার কেন জানি মনে হয় হারিয়ে যাওয়ার পেছনে ওই চোলাটার কোনো একটা ভূমিকা আছে। তোর কি মাথা খারাপ হয়ে গেল নাকি রে? ওই চুলার আবার কি হাত পা থাকবে? না না, তোর কোথাও ভুল হচ্ছে। তোর বাবা আসুক, সেই একটা বুদ্ধি বের করবে। সে গিয়েছে ইমাম সাহেবকে ডেকে আনতে। ওই তো তোর বাবা চলে এসেছে। মিলি, সত্যি করে বলতো, ওই চুলাটা তোরা জঙ্গলের ঠিক কোথা থেকে এনেছিস? তুমি খুব সুন্দর করে গুছিয়ে পুরো ঘটনা আমাকে একবার খুলে বলো, তাহলে আমি ওই চুলার রহস্য ধরে ফেলবো। ইমাম সাহেব, আমি এবং আমার 3 ভাই মিলে জঙ্গল দিয়ে হেঁটে যাচ্ছিলাম। তখন দেখতে পাই একজন বৃদ্ধা মহিলা সেখানে বসে আছেন। তিনি আমাদের কাছে পানি চাইছিলেন। আমরা যখন তাকে পানি দিয়ে সাহায্য করলাম, তখন তিনি এই চুলাটা আমাদেরকে দিয়ে দিলেন। তুমি ঠিকই বলেছ, তোমার ভাইয়ের হারিয়ে যাওয়ার বিষয়ে এই চুলার একমাত্র ভূমিকা রয়েছে। এই চুলাটা এখানে আনা একদমই উচিত হয়নি, কারণ তোমরা যে মহিলাকে দেখতে পেয়েছ, তিনি আসলে ছদ্মবেশ ধরেছিলেন এবং তিনি ছিলেন একজন রাক্ষসী। আমার মনে হয় এই চুলার মধ্যেই তিনি রয়েছেন আর একে একে তোমার 3 ভাইকে এই চুলার মধ্যে টেনে নিয়েছেন। এই নাও, এটা হচ্ছে একটা জাদুর পানি। এই পানিটা গিয়ে চুলার মধ্যে ছিটিয়ে দাও, তাহলে তুমি তোমাদের ভাইদেরকে বাঁচাতে পারবে। এই জাদুর চুলা,
তুই আমার ভাইদের কোনো ক্ষতি করতে পারবি না। এই দেখ, আমি সাথে করে কি নিয়ে এসেছি। এটা হলো পবিত্র পানি। এটা দিলেই তুই একেবারে ধ্বংস হয়ে যাবি। এই না না, একদমই না। এখান থেকে চলে যাচ্ছি। তুই আমার উপর কোনো পানি দিবি না। খবরদার বলছি, একদম বংশ নির্বংশ করে দেব কিন্তু। মিলি, এই চুলাটা কোনো সাধারণ চুলা ছিল না, দেখলি তো? এটা একটা রাক্ষসী চুলা। তারপর আমরা সবাই আটকে পড়েছিলাম। আর যদি তুই আমাদেরকে না বাঁচাতি, তাহলে সারা জীবনেই গোয়ার মধ্যে আমাদের থাকতে হতো। বিধাতার কাছে অনেক ধন্যবাদ। তিনি আমাদের সন্তানগুলোকে ঠিকমতো ফিরিয়ে দিয়েছেন। যা, আর তোরা দেরি করিস না, এখনই রাক্ষসের চুলাটা পুকুরে ফেলে দিয়ে আয়। ভাগ্যিস মিলি বুঝতে পেরেছিল এই চুলার কারণে এসব হচ্ছে, তাই তো তোমরা প্রাণে বেঁচে গেলে। আমাদের ক্ষমা করে দাও বাবা, আর কোনোদিন কোনো জিনিস আমরা বাড়িতে নিয়ে আসবো না।